নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আশীর্বাদ মাথায় নিয়ে রক্ষাকালী মাতাকে স্মরণ করে মা মনসা ও রাধা কৃষ্ণের চরণ যুগলে প্রণাম জানিয়ে এবং বাস্তু দেবতা মা শিবানীকে স্মরণ করে লোকনাথ বাবার চরণে শত কোটি প্রণাম জানিয়ে অন্যান্য গ্রামীণ দেব দেবীকে আভূমিগত প্রণিপাত জানিয়ে উপস্থিত দর্শক মন্ডলীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা হাসির হাতে কান্না। রচনা কমলেশ ব্যানার্জি, নির্দেশনায় ইন্দ্রনাথ দ্বিবেদী, আলো ধ্বনি ও সাজসজ্জায় নীলমণি সাজ পোশাক শিবাই চন্ডী, আবহ মস্তরণক পরিবেশনায় শিবাই চন্ডী রক্ষা কালী মাতা নাট্য সমাজ। শুরু হতে চলেছে কমলেশ ব্যানার্জি রচিত ইন্দ্রনাথ দ্বিবেদী নির্দেশিত আজকের সামাজিক যাত্রাপালা। ডিসক্লেমার। ভালোবাসা সবই যদি দিলে আশা না পুরাতে হয় কেন মেরে দিলে? ভালোবাসা সবই যদি দিলে আশা না পুরাতে হয় কেন মেরে দিলে? হায় রাধা তাই তো মুখে নেমেছ হাসি হাতে কান্না, হাসি হাতে কান্না, হাসি হাতে কান্না। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। কথা শোন ভাই, কথা শোন। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। এইভাবে শুনে শুনে ওর মুখটা দিন দিন বেড়ে যাচ্ছে। আজ আমি শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমি জবাব গ্রহণ করবো না। সেই কথা তুমি শুনতে চাও না বৌদি? সেই কথা শুনে আমি নিজেকেই সংযত রাখতে পারছি না। আমি তোমাকে সে কথা বলতে পারবো না। আচ্ছা এখন আর পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না না, কিন্তু আমি বাড়ি থেকে এক পাও যেতে দেবো না। বন্যা ছেলে মানুষ, তাছাড়া বড় লোকে নিবে। আরে ভুলের বাসায় যদি কিছু বলেই থাকি সেটাই তোর কাছে বড় হলো, আর তার কথা শুনে তুই আমার কথা রাখবি না। তুমি ক্ষমা করো বৌদি, তোমার কথা আমি আর জানতে পারছি না। এই শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। খাবি না? না না খেয়ে যাবে? হ্যাঁ যাবো যাবো। আমার কথা শুনবি না? শুনবো না। আমার অনুরোধ তুই রাখবি না? না না না, রাখবি না তো? রাখবি না? আমাকে মারলে বৌদি। এত দুঃসাহস তোর? আমার মুখে মুখে বিতর্ক করে সে তুই আমার কথা শুনতে চাস না? মা যাকে 7 বছর বয়সে রেখে সত্যি চলে গেল, বাবা যাকে 10 বছর বয়সে আমার হাতে তুলে নিয়ে নিশ্চিন্তে চোখ বুঝেছে, সেই তুই আজ আমার কথা শুনবি? বেশ করছে মেরেছি। আমার কথা না শুনে তোর আমি আরো মারবো। না না, তুই আমাকে বৌদি বলে ডাকবি না। আমি তোর বৌদি নই। আজ থেকে আমি ভাববো আমার কোনো ঠাকুর ছিল না। আমি কাউকে ভালো। আমি তোমার সব কথা শুনবো। তুই আমার কথা শুনবি? হ্যাঁ বৌদি, হ্যাঁ। আমাকে খেতে দাও, আমি খাবো। তুই খাবি? হ্যাঁ বৌদি, হ্যাঁ। এগুলো আমার কোনো কথা শোনে না। আমার কথা শুনবে না। কত ব্যথা লেগেছে না ভাই? হাত তুলে তার অনেক বেশি ব্যথা লেগেছে আমার এই মুহূর্তে। না বৌদি না, যে শ্বশুরের চোখে থেকে স্নেহের স্পর্শ, সেই সামনে ব্যথা লাগে না, লাগে আনন্দ বৌদি, আনন্দ। ব্যথা লাগবে। তার কারণ এই
এসো এসো, কি ব্যাপার? সূর্যটা কাজ পশ্চিম দিক করছে নাকি যে আপনার পায়ের ধুলো আমার বাড়িতে? যাও যাও, আমার বড় কুটুম এসেছে, অতিথি সৎকার আয়োজন করো। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। না না, আমার জন্য খাওয়ার আয়োজন করতে হবে না, আমি এক্ষুনি। তাই বলে কি হয় ভাই? তুমি আমাদের ছোট দাদা, তাছাড়া আমাদের আপনজন। এই ঘর দুপুরে না খাইয়ে আমি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না। যাও যাও যাও। অনুপম, আমি কিন্তু অনেকক্ষণ আগেই এখানে এসেছি এবং বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ঝগড়া ঝাঁটির কথা আমি সব শুনছি। শুনে তুমি কি বুঝেছো? বুঝেছি, কন্যার উপর তোমরা অবিচার করছো। না, ওর উপর কোনো অবিচার করা হয়নি। এক সংসারে থাকতে গেলে অনেক কারণে ঝগড়াঝাটি হয়, তাই নিয়ে কাউকে সালিশি করতে ডেকে নিয়েছে। সেই ঝগড়াটাকে আরো আরো বাড়িয়ে তোলা আমি অপছন্দ করি। 250 টাকার মাইনে পেয়ে পুরো সংসারের 7 গোষ্ঠী খাওয়ানোর একটা লোক যে তার বউয়ের খাওয়া পড়ার কোনো খেয়াল রাখে না, এমনকি বউকে একটা ভালো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না, তার ভালো লাগা মন্দ লাগায় আমার কিচ্ছু যায় আসে না। এত অভাব অনটনের কথা তুই আজই জানিস নি কেন? আমাদেরকে বলতে গেলে ওর কাছ থেকে আমার আরো অপমান সহ্য করতে হতো। আশ্চর্য, অনুপম তুমি কি বোকা? শ্বশুর বাড়িতে রাত ভোগকে এই বুদ্ধিমানের পরিচয় যাচ্ছে, নিজের রোজগার সাত অনেক অনেক ভালো। তাহলে তোমার ওই অকর্মণ্য অপদার্থ অঙ্গহীন দাদার জন্য তার সম্বন্ধে আজ একটা কথা বলো, আমি কিন্তু কুকুরের মতো রাখতে পারবো না। সরি, আমি ভুলে গেছিলাম যে এটা তোমার। আচ্ছা আচ্ছা, চলি মাই ডিয়ার অনুপম। হ্যাঁ, যে কথাটা আমি বলতে এসেছিলাম, 17ই ফাল্গুন আমার তোমাদের নিমন্ত্রণ দিয়ে গেলাম যে না, আমরা নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না। তোমরা না চাও অন্তত কন্যাকে পাঠিয়ে দিও। অন্য গরিবের ঘরে স্ত্রী বড় লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে সে যাবে না। আমি যদি জোর করে যাই একেবারেই চলে যেতে হবে, এই বাড়িতে আর ফেরা চলবে না। ওই বুঝি হ্যাঁ নিশ্চিত বাবু, কোন জনদের অবিবাহিতা ছিল ততদিন তোমাদের কথা শুনে এসেছে, এখন সে আমাদের ঘরে স্ত্রী, আমাদের অনুমতি ছাড়া এক পাও নড়া যাবে না। আরে ভাত বেড়েছে খাবে। নিশীথ চাটুচ্ছে এই ভিখারির বাড়িতে পাত পাততে আসেনি, ওগুলো কুকুরের খাবার, তাই ওই কুকুরের মুখেই ফেলেছে। কি হচ্ছে? কেন নিষেধ রাগ করে চলে গেল? যাবে না, যাবে, 100 বার যাবে, 1000 বার যাবে। কেউ বাড়ি বয়সে নেমন্তন্ন করতে আসা একজন মানুষকে এইভাবে চেয়ে অপমানিত হতে হলে সে তো চলেই যাবে। আই সি, আজকে তোমার দাদার বৌদির জন্য তুমি আমার দাদাকে এইভাবে অপমান করলে তো, এর যদি আমি সুদে আসলে শোধ তুলে নিতে না পারি তাহলে আমিও ধনঞ্জয় চাটুর্যের মেয়ে নই। অনুকে একটা সত্যি করে বল, কি বলেছিস তুই ওদের? কেন কেন নিষিদ্ধ কথা বলেছিস? কেন ছোট আমাকে উদ্দেশ্য করে এত বড় কথা বলে গেল? আমি খুব অন্যায় করছি বৌদি, খুব অন্যায় করছি। ওরাই ভাই বোন মিলে আমাকে যুক্তি দিয়েছিল এই সংসার থেকে তোমাকে আর তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আমি তা শুনিনি, আর সেই জন্যই অশান্তি। সে কি ছোট আমাদের আলাদা করে দিতে চাও? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, আমি ছোটর সঙ্গে একবার কথা বলে দেখি ওকে বলতে চায় সত্যি যদি ও আমাদের আলাদা করে দিয়ে ও শান্তি পেতে চায় তাহলে যত কষ্টই হোক আমরা বৌদি না, মুখে তুমি বলো না, তুমি কথা বলো না, আমি হতে দিতে পারি না। আচ্ছা যদি প্রয়োজন হয় ওই অসামাজিক স্ত্রীর সংস্কার ত্যাগ করবো। তুমি অন্য
দিতে আমাদের বুকের প্রচুর ফুটে যাবে, চোখের জলে বুক বেশি যাবে, তবু ছটফট মনের শান্তি ওর মুখে হাসি ফোটাতে সৌভাগ্য আমার বলিও ভেবো বুঝে নিশ্চয়ই সইবে, কারণ আমরা যে বড় বড় কাছেই তো বেশি ঝড় লাগে। কি তুমি আমার বিছানা ছেড়ে উঠে গেলে, যাও যাও বিছানায় শুয়ে থাকো। আর যে শুয়ে থাকতে পারলাম না বড় বউ, বাড়ির মধ্যে যে একটা মহাপ্রলয় কাণ্ড ঘটতে চলেছে, এসব এসব দেখে শুনে কি আমি শুয়ে থাকতে পারি? সে কি তুমি? সব শুনেছি বড় বউ, আমি সব শুনেছি। আর এর মূল কারণ কি তা আমি খুঁজে পেয়েছি। আমি টাকা রোজগার করতে পারি না বলেই তো আজ আমার সংসারে এত অভাব অনটন। আর এই অভাবের জন্যই তো আজ আমার সংসারে ভাঙন করতে হচ্ছে। কি করবে বলো? ভগবান বাদে শুনেছেন, নইলে এতদিন তো তোমার রোজগারের সংসার চলেছে। মেশিনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমার একটা হাত গেছে, একটা চোখ গেছে, এমনকি সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকু আমার কেড়ে নিয়েছে। ও বড় বউ, আমার এখন কি মনে হচ্ছে জানো? এইভাবে পঙ্গু হয়ে নিচে তাকাচ্ছে, ভুলে যাওয়াই ভালো। আমি শুনতে পারবো না, তার চেয়ে আলাদা হয়ে গিয়ে তোমার হাত ধরে পথে পথে আমাকে ভিক্ষে করতে হয়, আমি তাই করবো। তোমার বই থাপের চালা আমি সইতে পারবো না গো, আমি সইতে পারবো। দরজে তোমার গা পুড়ে যাচ্ছে, চলো চলো সবে চলো। না, আমি কিছুতেই শুতে যাব না। জীবন যুদ্ধে পরাজয় স্বীকার করে আমি কিছুতেই বিছানায় শুতে যাব না। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আজ থেকে আমি আবার নতুন করে বাঁচার চেষ্টা করবো। কারখানা থেকে ক্ষতিপূরণের টাকা তুলে নিয়ে এসে মুদির দোকান দেবো। তবু এতদিন ধরে যে সংসারটাকে আমি করে রেখেছি, আমার এই প্রাণ দেখতে আমি কিছুতেই কিছুতেই না। তুমি কোনো ক্ষতি করো না ঠাকুর, তুমি কোনো ক্ষতি করো না। দুঃখ যখন দিয়েছ তখন শক্তিটুকু দাও, তখন শক্তিটুকু দাও ঠাকুর। দুঃখ দিয়েছ তখন শক্তিটুকু সইব না, এই অপমান আমি কিছুতেই সইব না। আমি ধনঞ্জয় চাটুর্যে, যার কথায় ২-১০,০০০ লোক ভোট বোস করে, তাকে কি অপমান করে জামাই নিশীথকে পাঠালাম অনন্যার বিয়েতে নিমন্ত্রণ করতে, তাকে অপমান করে ফিরিয়ে দিল। এমনকি আমি নিজের উৎপত্তি দিলাম, তাও সে প্রত্যাখ্যান করলো। সামান্য একটা স্কুল মাস্টারের ছেলের এত দম্ভ! না, এই দম্ভ আমি সইব না। আমি দেখবো তোমার দৃষ্টিদার সীমার কত দূর। কারণ তার কোনো ক্ষতি হলে টাকাটা আপনার বুকেই বেশি বাঁচবে, যেহেতু সে আপনার জামাই, যে আমার সময় দিকে তাকায় না, তাকে জামাই বলে পরিচিত আমি ঘৃণা করে। তুমি মেয়ের বিয়ে দিয়েছিলেন কেন? সে তোমার কাকিমার কথা রাখতে, তখন আমি জানতাম না যে তার পরিণাম এত বিষময় হবে। একটা হাওড়া স্কুল মাস্টারের ছেলে আমার মেয়েকে এইভাবে কষ্ট দেবে এবং আমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে সে আমাকে অপমান করার সাহস পাবে। আমি আপনাকে ভালোভাবে চিনি, জানি, আর জানি বলেই বলছি, তার মতো একটা ছেলে নিজের কোনো কারণ না থাকলে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে অসামাজিকতার পরিচয় দিতে পারে না। তুমি কি জানবে আমার কাছে ওকালতি করছো নাকি আছে? না, অনুরোধ করছি, দাদার কথায় বিশ্বাস করে অনুপমের উপর অবিচার করবেন না। বরং আপনি নিজে গিয়ে একবার কি যে জামাই আমার মানলাম না, আমি যাবো তার বাড়িতে। বলতে কি আপনি গেলে যদি একটা ভুল বোঝাবুঝির মীমাংসা হয়, একটা ভিখারির বাড়িতে যাবো আমি মীমাংসা করতে। বলছেন কাকিমার কথা রাখতে তার সঙ্গে মেয়ের বিয়ে না দেওয়ার
আপনার উচিত ছিল। একটা ভিখারি হা ঘরে বন্যার দিয়ে দিয়ে বাবা অন্যায় করেছে, তাই বলে না খেয়ে শুকিয়ে মরবে দেখে তো আর থাকা যায় না। কিন্তু এর জন্য দায়ী কে দাদা? অনুপম নিজেই। কেন? সে যদি তার সংসার থেকে তার দাদা বৌদিকে আলাদা করে দিত তাহলে এত অভাব অনটনের মধ্যে পড়তে হতো না। এই কথাই বুঝি বন্যা অনুপমকে বলেছে? লটনিতে সে বহুবার তার অভাবের কথা জানাতে চেয়েছে, আর তার জন্য তাকে বারবার অনুপমের কাছে অপমানিত। এই কথাই বুঝি বন্যা অনুপমকে বলেছে? বন্যা অনুপমের শান্তির সংসারে আগুন জ্বলেছে, আর দাদা সেই আগুনে বাতাস দিয়ে আরো লেলিহান করে তুলতে চায়। তুমি কি বলতে চাও? বন্যা আলাদা হয়েছে কি অন্যায় করেছে? আমাদের এই কারখানায় কাজ করে যার দাদা আজ থেকে 1 বছর আগে অঙ্গহীন হয়ে কর্মদক্ষতা হারিয়েছে, আলটামাদার স্ত্রীর অন্যায় আবদার রাখতে সে যদি তার দাদা বৌদিকে আলাদা করে দিত, আপনারা তাকে মাথায় তুলে রাখলেও আমি তাকে ঘৃণার চোখেই দেখতাম। অন্যা আর অনন্যা 1 বছরের ব্যবধানে পৃথিবীতে এসেছে, একই পরিবেশে মানুষ হয়েছে, একই মায়ের দুধ পেয়েছে। আপনি বন্যাকে এত বেশি স্বাধীনতা দিয়েছিলেন যে বন্যার দিকে চেয়ে চলেছে। তাহলে আগে থেকে যদি তাকে শাসন করতে, তাহলে সেই পুত্র আত্মিকা না হয়ে আমার মা দিদি মানবো। শুনলেন শুনলেন বাবা, শুনলেন অসিতের কথাগুলো শুনলেন। একই তো আমাকে বলবেন না, উপরন্ত আপনার বিচার বুদ্ধি নিয়ে সে সমালোচনা করতে দ্বিধা বোধ করে না। চিন্তা করো না শেখ, আরে অনন্যা রতন মঙ্গলবার যাত্রা করো, তারপর আমি ওকে শাসন করে দেবো। তার শাসন যদি না মানে তাহলে নিজের উপায় সে নিজেই করুন মারবে। ভাইপো বলে আমি তাকে কোনদিন আমার কথা মর্যাদা করলে এই সম্পত্তির আশা ছেড়ে দিয়ে তাকে কিন্তু পথের ভিখারি হতে হবে। হ্যাঁ, অনুপমের দাদা আমাদের কারখানায় কাজ করে যে অঙ্গহানি হয়েছিল বলে তাকে ক্ষতিপূরণ বাবদে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা আমি দেখবো না। কেন দেবে না? অনুপমের দম্ভ ভাঙতে এতে যদি অন্যরা খেপে যায়, তাদের মুখে এক মুঠো করে টাকা ছিটিয়ে দিলে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। আমার শুধু একটাই কথা, নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে অনুভব যে আমার কাছে দাম্ভিকতার পরিচয় দিয়েছে, তার সেই উৎসব কথাটা আমার পায়ে লুকিয়ে দিতে হবে, তাকে বুঝে দিতে হবে। মেয়ের বিয়ে দিয়ে আমি তার কাছে আমার মাথা বিক্রি করিনি, বরং আমার মেয়েকে বিয়ে করে তার সেই উৎসব মাথাটা আমার কাছে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এইভাবে বাবার মন জয় করে আমাকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে হবে। আমি জানি এর প্রধান অন্তরাই হচ্ছে অসি, তাই কৌশলে ওকে কিক আউট করে ছুঁড়ে ফেলে দিতে হবে ওই পথের দুলয়। তারপরের দাবিদার বন্যার অনন্যা, চিন্তা করি না, ওরা তো আমার হাতের পুতুল, যেভাবে না যাবো ওরা সেইভাবেই নাচবে, সেইভাবেই নাচবে। তারপর হাস করে সুতোটা টেনে দিলে ওরা নাচবে। কি আনন্দ, আজ আমার কি আনন্দ। দাদা অনেকদিন পরে সংসারী হতে চলেছে। দাদা আর মদ খায় না, বাইজি বাড়ি যায় না। মহাদেব যেমন গৌরীর জন্য ঘরবাসী হয়েছিল, আমার দাদারও ঠিক তেমনি হয়েছে। আজ আমার কি আনন্দ, আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাই গৌরী এলো। গৌরী এলো শিবের ঘরে, গৃহী হলো শিব। গৌরী এলো শিবের ঘরে, গৃহী হলো শিব।
ওরা তো খুলে রেখে আমার বৌমাদের নিমন্ত্রণ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এসো কিন্তু কেমন? আরে আরে ও মাগো, ঠিকঠাক পরিবেশন কর, দেখি যেন কেউ না খেয়ে উঠে না যায়। ও তুই যে চিৎকার করে বাড়ি মাত করলি রে শান্ত। চেঁচাবো না, আর বাদ চেঁচাবো। একে আজ তোমার ফুলসজ্জা, তার উপর বিয়ে। হ্যাঁ, আমি চেঁচাবো না তো এই আনন্দের দিনে, আর কে চেঁচাবে দাদা? হ্যাঁ জানো দাদা, আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর তুমি মদ খাও না, আর তুমি বাইজি বাড়ি যাও না। এবার থেকে তুমি যেখানেই যাও না কেন, আমার লক্ষ্মী বৌদির কথা মনে করে তোমাকে ঠিক সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতেই হবে। দেখো নিশ্চয়ই হবে রে ভাই, নিশ্চয়ই হবে। আমি তোকে কথা দিচ্ছি, আর আমি কোনোদিন মদও খাবো না, আর জুয়াও খেলবো না। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ তুই বৌদিকে কি দিলি রে? এক শিশি আলতা। আলতা? হ্যাঁ দাদা, হ্যাঁ এক শিশি আলতা। আমি কলেজ যাবার সময় বৌদি যখন আলতা পরে এসে আমার সামনে দাঁড়াবে, আমি তার আলতা রাঙা পায়ে প্রণাম করে বৌদিকে বলবো, আলতা পা দুখানি মা, আলতা পা দুখানি মা, পড়বে তার ভোরবেলা শিশির ভেজা আকাশে, আলতা পা দুখানি মা। হাসি দাদা, হ্যাঁ হাসি। পাগল পাগল, দুদিন আসতে না আসতেই বৌদিকে এতখানি ভালোবেসে ফেলেছে। অতনুজি, অতনু গাড়ি কিনবেন না? না না, কোনো প্ররোচনায় ভুলে আর আমি ওই ভুল পথে পা দেবো না। ভেবেছিলাম অনন্যাকে বিয়ে করার পর ওই বড়লোক শ্বশুরের পয়সায় লাইফটাকে পুরো এনজয় করে নিবি, তাই তো? না না কালকে না, তা হয় না। মদ মেয়ে ছেলে আর জুয়া খেলে জীবনের অর্ধেকটা সময় তো আমি পার করে দিচ্ছি। পৈতৃক সম্পত্তি যা ছিল এক এক করে আমি সব খুইয়ে ফেলেছি। বাড়ি আছে শুধু এই বাকিখানা। এটাকে আর খুইয়ে এটাকে আর আমি খোয়াতে চাই না রে কালকে। একই ভগবান তুমি ভগবানকে কি বলা ভাই? তুমি নাকি আমাদের পথ থেকে বিদায় নিচ্ছ, মানে ক্লাস থেকে একটু মাইনাস হচ্ছ। হ্যাঁ ভগবান, হ্যাঁ এখন আমি বিয়ে থা করেছি, আর তো আমার পথে যাওয়া চলে না। ভেরি গুড, ভেরি গুড। যদি কেউ ম্যারেজ করে ওয়াইফকে নিয়ে শান্তিতে ঘর করতে চায়, এর সুখের আর কি থাকতে পারে? কি বলো কালী কিংবা বলছিলাম কি ভাইয়া, ছেড়ি যখন দেবে ভগবানের একটা কথা রাখো। কি কথা ভগবান ভাই? এই আজ থেকে ক্রয় কোম্পানি সঞ্জীবনটুকু প্রসাদ করে দাও। জয় গুরু, জয় গুরু। ঠিক আছে, আজ বাড়িতে কত লোকজন, কেউ জানতে পারলে? না 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 না, কেউ জানতে পারবে না। চুপ করে গলা ঢেলে দেবে, একেবারে খাঁটি মিঠে। আমাদের একটা কথা রাখ, আর কোনোদিন তোকে রিকোয়েস্ট করবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই না করে ফের চলো কাল কি কর খাওয়ার ট্যাক্সির মধ্যে চায়না বসে আছে, ওকে বলে দিই যে ও তুমি তাকে একেবারে ভুলে গেছে। যেতে দাও ভাইয়া, যেতে দাও। তুমি যেন আমাদের ত্যাগই করেছো, তার খবরের দরকার কি আছে? এই না আরেকটু তবে কি জানিস অতনু, চায়নার কথা তো একবার ভাবার দরকার, কারণ তোকে সে প্রাণীর চেয়েও ভালোবাসে। তাই তো তোমার ভাগ্য ফেরাতে আজ রাতে জুয়া খেলার জন্য গণপরিষদকে নিমন্ত্রণ করা হবে। কিন্তু আমি যে জানো ভাইয়া, আজকে ঠিক আছে তুমি জুয়া খেলছে, গণপরিষদের 25,000 টাকা তোমার পকেটেই আসতো।
25,000 টাকা। গুণপতি শেঠ, মিস চায়না। ও মাথাটা আমার ঝিমঝিম করছে, মনের ভেতরটা আমার তোর পার করছে। আমি যে কি করবো এখন ভেবে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি আগে মিস চায়নার সঙ্গে কথাটা বলে আছি, তারপর আমি ভেবে দেখবো আমি কি করবো। সাবাস ভগবান দা, সাবাস। এই জন্যই তো বলি তুমি আমাদের সাক্ষাৎ ভগবান। শুধু ভগবান না, শ্রী শ্রী ভগবান। পথ দেখিয়ে নিয়ে যেতে এই ভগবানের জন্মগ্রহণ করেছে। কে আছো? আমি রোমরাহ। কে আছো টাকার কুমির? ভুলটি সাগরে ডুব দিতে যাও। এই ভগবান দাসের চূড়াই কোম্পানি খেয়ে যাও। সত্যি 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 আজকে কি চমৎকার যে তোকে মানিয়েছে না, তা আমি বলে বোঝাতে পারবো না। তোর আজকে এই রূপ দেখে না, ওই অতনু ভ্রমণ মধু পান করার জন্য না সব সময় তোর পিছনে একেবারে গুনগুন 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 করে গান গেয়ে গেলে তুই না ভারী অশুভ। আহারে একেবারে লজ্জায় রাঙা হয়ে গেল। এই যে এতদিন তোরে আমাকে বলে এসেছিস, আর আজকে তার আমি সব করবো না, তার তো শোধ আমি তুলবই। বৌদি, আরে অনেক রাত হলো, এবার বাড়ি চলো, গাড়িটা তো রেডি হয়ে আছে। হ্যাঁ চলো চলো ভাই চলো। চলে যাবো পুরী। এই আবার মুখ পুরি। সরি, আর বলবো না। আর তো তোকে মুখ পুরি বলা চলবে না। আজকে তুই ঘরে ঘরে ঢুকো। এখন তোকে মুখ পুরি বললে সারা অতনুটাই আমার মুখ পুড়িয়ে দেবে। এই এবার বল তোর তিনটি কবে আসছে? আমার তিনি মানে আরে বাবা আমাদের ছোট বৌদি। মারবো মুখ পুরিকে। আবার সরি, আর বলবো না। এই এবার বল না ছোটদা, তুই কবে বিয়েটা করবি? বিয়ে? এই হাসছিস যে, কতবার তুই না বলেছিস আমাকে বিয়ে করে তুই বিয়ে করবি, তা এখন তুই সেই কথাটা বুঝে বেমালু ভুলে গেছিস? এই যে শোনো শোনো, ও ভুলে গেলে কি হবে, আমি কিন্তু একেবারে ভুলিনি। শোনো না, সামনে রক্ষানে সানাই বাজলো বলবে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে নাকি যাবে? না না চলো চলো, আসি আমার না সুখে থাকিস, ভালো আশীর্বাদ করিস, স্বামী সুখে শোভা দিতে পারে। কেমন? এই ছোটদা, আমি একটা ভালো আশীর্বাদ কর। আমি বলছি, তুই অনন্যা। চলো পুরী। ছোটটা কি একটা কোথায় ভালো থেকে আশীর্বাদ করবে? তা অনন্যা, তুই অনন্যা হয়ে থাকিস, এটা কি একটা আশীর্বাদ হলো? কোথায় বলবে? ইস, নওগাঁদের শানেটা কি মিষ্টি শুনে পাচ্ছি। নওগাঁদের এই শানের সুর বারবার আমাকে মনে করে দিচ্ছে, অনন্যা আজ তোর ফুলসজ্জা। মেয়েদের জীবনে এই রাতটা নাকি একটা স্মরণীয় রাত, তাই তো অজানা আনন্দে আমার প্রাণে জেগে উঠেছে এক নতুন শিখরে। মনটা যেন শুনে শুনে বলতে চাইছে, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে জিয়া স্বর্গ এসেছে না এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে জিয়া স্বর্গ এসেছে না।
এই তুমি এখানে তুমি চাপা তুমি মহাপুর আমার দিকে চেয়েছো কেন ডার্লিং? কিছু বলবে? না মানে আমি বলছিলাম তোমার কি শরীর খারাপ? না শরীর খারাপ করবে না, সামান্য একটু মন খেয়েছি তাই। তুমি মদ খেয়েছো? সামান্য একটু খেয়েছি, আর আমি কোনোদিন খাবো না। এই তোমার গা ছুঁয়ে সামান্য একটু মদ খেয়েছি বলে এত রাগ? এখনো তো আমার পিপে সাবান করতে দেখো সব বাজে কথায় কান দিয়ে লাভ নেই। এখন আমি কিছু টাকা দাও দিইনি, টাকা আজ রাত্রে ওই গণপতি সেই 25,000 টাকা নিয়ে জুয়া খেলতে আসছে, আর সেই টাকা জিতে তুমি জুয়া খেলো? এই তো শেষ খেলা ডার্লিং। ওই গণপতি সের এক এক করে আমার সব নিয়ে নিয়েছে, আর আমি তোর শোধ তুলবো। যাও 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 যাও, আর দেরি করো না। কিন্তু আমার কাছে তো টাকা নেই। না ঠিক আছে, টাকার দরকার নেই। তোমার এই গা থেকে কখনো গয়না খুলে যাবে, বেশি দেরি করো শিগগিরই দাও। আমার জন্য আমার বাড়ির বাইরে মিষ্টাই না গাড়ি নিয়ে অপেক্ষা করছে। চাই না। হ্যাঁ খুব ভালো মেয়ে, যেমন রূপ তেমনি গুণ, আসতে পারে গাইতে পারে, এমনকি জুয়াটাও ভালো করে। আরে আরে তার বাড়ি কি খেলাটা হবে? তুমি অনুরোধ করছি ওকে আজ এই ফুল সজ্জা রাতে তুমি অন্তত। আরে রাখো তোমার ফুল সজ্জা। আবার সময় হয়ে যাচ্ছে না, গয়না দাও বলছি। আমি বারে বলছি দিবে না? এখনো গণিত হচ্ছে? ঠিক আছে, আমি তাহলে খুলে নিচ্ছি। পড়ে আসতে হবে, আর এতেই আমার কুলিয়ে যাবে। আবার কান্না হচ্ছে, একটা শুভ কাজে যাচ্ছি, তাদের বাধা দেওয়া যদি দেখতে পারি তো কিছুই বলবো না, আর যদি হেরে যায় তাহলে ফিরে এসে তোমার এই মজাটা আমার কথাটা শোনো। যেও না, যেও না, চলে গেল। আমার কোনো বাধা মানলো না। ও ভগবান, আমার কাম কি তোমার কাছে এই চেয়েছিলাম ঠাকুর? তুমি অনন্যার সৃষ্টি লিখেছিলে কেন? কেন? কি অপরাধ আমি তোমার কাছে করেছি? কি অপরাধ আমি তোমার কাছে করেছি? দাদা চলে গেল বৌদি। ও ঠাকুরপো, তুমি কিছু বলবে ভাই? দাদা চলে গেল না? না না, চলে যাবে কেন? ওই কি একটা জরুরি কাজ পড়ে গেছে তো, তাই একটু বাইরে গেছে, আবার এক্ষুনি চলে আসবে। এখনই যদি আসবে বৌদি, তাহলে তোমার চোখে জল ওই কৃত্রিম হাসিতে চোখের জলকে লুকিয়ে রাখা যায় না বৌদি। বুকের ব্যথা সেই জলকে টেনে বার করবেই করবে। ঘুম ঘুম আর আসে না বৌদি, ঘুম আর আসে না। নিজের সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি যখন ছাদে গিয়ে মনের আনন্দে গান গাইছিলাম, হঠাৎ হঠাৎ নিচের দিকে চোখ পড়তে দেখি দাদা ওই মিস চায়নার গাড়িতে করে কোথায় যেন বেরিয়ে চলে গেল। ব্যাস তখনই বুঝে নিয়েছি তোমার এই চোখের ঘুম আর আমার মুখের হাসি দুটো মিলে মিশে সম্বল হয়েছে আমাদের চোখের ঘুম।
পারবে পারবে বৌদি পারবে। পরশমণির পরশে লোহা যেমন করে সোনা হয়, তেমনি তেমনি তোমার পরশে তুমি আমার ওই দাদাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনতে পারবে বৌদি। পারতেই আমাকে হবেই, আমাকে তার স্ত্রী। আর তা যদি তুমি পারো বৌদি, তাহলে তাহলে আমি জানবো এই ভাগ্যবান শান্তনুর তুমি বৌদি নির্বাচনে এসেছো, এসেছো আমার মা হয়ে বৌদি, এসেছো আমার মা হয়ে। তোমার চোখে দেখেছি মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তো চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। আর আমি কিছুতেই ঘরের মধ্যে থাকবো না। কেন থাকবো? আমি কি রোজগার করতে পারি না? আমি কি অঙ্গহীন মানে চানাচুর বাদাম বিক্রি করে সংসারের টাকা রোজগার করতে পারবো না? বড় বউ, আমার চানাচুরের থলিটা তুমি নিয়ে এসো। আস্তে আস্তে ঠাকুর শুনতে পাবি। সে কি অনু এখন অফিস যায়নি? রাখো না, এই তো সবে স্নান করে এলো, খেয়ে বেরোবে। যাও যাও, তুমি ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে যাও। হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা শুনবে তুমি? কি কথা বড় বউ? বলছি আজ না বেরিয়ে তুমি কাল বেরিয়ে তা হয় না বড় বউ, তা হয় না। একটা দিনে পৃথিবীর বয়স 10 বছর করে বেড়ে যাচ্ছে। এই একটা দিন অবহেলা করে ঘরে বসে থাকলে আমাকেও যে 10 বছর পিছিয়ে যেতে হবে। তুমি ঠিকই বলছি। আর তা যদি নাই বা হবে, তাহলে তাহলে তো এই দেশে চাটুর্য আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। তোমাকে অপমান করেছে? আমি যে তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলাম, টাকা তো দিলই না, উল্টে বললো ভিখারি হয়ে যখন জন্মেছিস তখন তুই রাস্তায় গিয়ে ভিক্ষে করতে যা। আর কোনদিন তোকে যদি গেটের সামনে দেখি, তাহলে তাহলে তোর অন্যকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে পার করে দেব। ন্যায্য পাওনা চাইতে গিয়েছিলে বলে এত বড় অপমান? না বলেছি, ওদের উদ্দেশ্য সিদ্ধি হবে না। কিসের উদ্দেশ্য? উদ্দেশ্য আমার ন্যায্য পাওনা টাকা বন্ধ করে দে, আমার সংসারে দুর্ভিক্ষ সৃষ্টি করে ওরুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। পারবে না, কিছুতেই পারবে না, ওকে আমরা ছিনিয়ে নিতে দেব না। সেই জন্যই তো আমি আর ঘরে বসে থাকতে চাই না বড় বউ। দাও দাও, তুমি আমাকে চানাচুরের থলিটা দাও। আমি যে আর দেরি করতে পারছি না বড় বউ, আমি যে আর দেরি করতে পারছি না। তুমি সত্যি চানাচুর বিক্রি করতে যাচ্ছ, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার স্বামী তুমি তুমি কাঁদছো কেন বড় বউ?
আমি তো কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করতে যাচ্ছি। এই সুদিনে চোখের জল পেলে তুমি আমার গতিপথকে বিচ্ছার করে দিও না। তার চেয়ে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো আমাকে যেন কারা করুণা নিয়ে পিছিয়ে দেখবে না। আমি যেন চানাচুর বাদাম বিক্রি করে সংসারে টাকা দিতে পারি। আমি যেন কোথায় যাচ্ছ দাদা? কি তুই এখন অফিস যাসনি? তুই এখনো খেতেও বসিসনি? হ্যাঁ বসছি, কিন্তু এই বেলা 10টার সময় এই রোদের মধ্যে তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি কোথায়? হ্যাঁ তাই তো, আমি কোথায় যাচ্ছিলাম? ও বড় বউ, তুমি বলো না আমি কোথায় যাচ্ছি? আচ্ছা বুড়ো বউ তোমার বাবা, এই তো তুমি এইমাত্র বললে। হ্যাঁ মনে পড়েছে ওই যে নপাড়ায় ভট্টাচার্য বাড়ি দাবা খেলতে। তুমি ঠিক বলেছো বড় বউ, আমি দাবা খেলতে যাচ্ছি। জানিস শোনু, এই 1 বছর ধরে ঘরের মধ্যে বসে থেকে নয়, আমার মনটা যেন কেমন একটা মূর্ছে পড়ে গেছে, তাই দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই একটু ঢাকায় বেরিয়ে এই মনের মধ্যে একটু ফুর্তি করতে যাচ্ছি। মনে ফুর্তি আনতে এই রোদের মধ্যে 2 মাইল হেঁটে গিয়ে কি আছে না তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তুই তো বৌদিকে জিজ্ঞাসা কর। বৌদি হ্যাঁ ওটা ঘুটি দাবার ঘুটি। তুমি ঠিক বলেছো বড় বউ, দাবার ঘুটি আছে। এই পাছে তুই বকাবকি করিস তো, তাই একটু আমি এই লুকিয়ে রাখছিলাম। তুই খেয়ে দে, অফিস চলে যা। আজ যেন খেতে বসে বৌমার সঙ্গে আর কোনো ঝগড়াঝাটি করবি না। এই গাড়ি ঘোড়ার পর একটু দেখে শুনে যাবি। হ্যাঁ আমি চলি গো বড় বউ, তুমি কিচ্ছু ভেবো না। তুমি দেখে নিও, এই দাবা খেলা একবার আমি যখন নেমেছি তখন আমি ঠিক চিনবই বড় বউ, আমি ঠিক চিনবো। দাদাকে কিন্তু দাবার নেশায় পেয়েছে বৌদি। হ্যাঁ না মানে ওই 1 বছর ধরে ঘরে বসে থেকে ওই একঘেয়ে হয়ে গেছে তো, তাই হয়তো। কিন্তু তোর লক্ষণটা কি বলতো? এতখানি বেলা হলো, তোর কি অফিসে বেরোবার সময় হয়নি? হয়েছে সময় খুবই হয়েছে, কিন্তু তোমার সঙ্গে কথা যতক্ষণ বলছে ওর ততক্ষণই শান্তি। সাবধান বললাম, ঠিক বলেছো, তুমি ঠিকই বলেছো। এই বৌদির সঙ্গে কথা বলে আমি যে কি শান্তি পাই তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এই থাক আমাকে আর বলে বোঝাতে হবে না, আমার সব বোঝা হয়ে গেছে। এই যত ভাত বেড়েছে কি খেতে বসে যাও। আমি চলি। যথাজ্ঞা দেবী, স্ত্রী আজ্ঞা শিরোধার্য। ছোট যা ভাই যা, ঠাকুর তো খেতে বসেছে, ওর পাশে গিয়ে বসে দেখ দিয়ে যে কি লাগে না লাগে। ওইসব ওল্ড ফ্যাশনের ন্যাকামি আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া ভাত বেড়ে দিয়েছি, এটাই যথেষ্ট। আর ওর কি লাগবে না লাগবে সেটা আমি পাশে বসলে কি হবে? তার থেকে বলো তুমি যাও ওর পাশে বসো, হাসি ঠাট্টা করো, তাতে ওর পেটও ভরবে আর তোমার মনও ভরবে। ও গায়ে জ্বালা ধরলো বুঝি? জ্বালা ধরেও লাভ নেই, তার কারণ আমি তো ধনঞ্জয় চ্যাটার্জির মেয়ে। আমি কখনো সত্যি কথা বলতে পিছু হটি না। আমারই খেয়ে আমারই পড়ে তুমি ছোট তুই আমাকে খাওয়ার কথা দিচ্ছিস কেন? দেবো না? হ্যাঁ কেন দেবো না? তোমার স্বামী রোজগার করতে পারবে না বলেই তো আমার পয়সায় বসে বসে খাচ্ছ। তোমরা আলাদা হতে চাইছো না। চুপ কর, ঠাকুর শুনতে পেরে ওরে মহানর্থ করবে। তা তো করবেই, তার কারণ তুমি তো তার চোখে প্রেমের কাজল পড়ে।
যেদিন কত স্নেহ করি তার সঙ্গে কিনা আমার বুকের মধ্যে আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে। ভগবান ভগবান এই কথা শোনার পর আমায় মরণ দিলি না কেন? আমায় মরণ দিলি না কেন? খেতে দিলে না বৌদি, খেতে দিলে না। ওই সর্বনাশী বন্যা আমাকে খেতে দিলে না, তাই তুই খাবারের থালা ফেলে আমি ছুটে এসেছি প্রতিকার করতে। ও কথা বলতে নেই, ও ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে, এদিকে আকুলে চলে। ছেলে মানুষ না বৌদি না, ছেলে মানুষ ও নয়, ছেলে মানুষ তুমি নিজে। বুঝতে পারছো না ওই শয়তানের কি চায় তোমার স্নেহ কমল মুখ থেকে তোমাকে চিরতরে ছিনিয়ে একেবারে বিরহ বিধুর কি সুন্দর দৃশ্য, প্রেমিকের ঝাঁপিয়ে পড়ার scene। তাই তো বলি আমি কেন তোমার চোখের বালি, আর তোমার এই বৌদি কেন তোমার চোখের মণি। চিরকালে আমার চোখের মনে হয়ে থাকবে না। বৌদি যদি তোমার চিরকাল চোখের মনে হয়ে থাকবে তাহলে কেন বলো, কেন আমাকে বিয়ে করেছিলে? আজ আর তুমি আমার মুখ বন্ধ করে রাখতে পারবে না। চিরটা কাল লুকিয়ে লুকিয়ে যেটা সন্দেহ করে এসেছি সেটা আমি চোখের সামনে দেখেছি। এই কালামুখীটা আমার সংসার। সাবধান সাবধান বন্যা, আমার এই মাতৃসভা বৌদির সম্বন্ধে আর যদি একটা কুৎসিত ইঙ্গিত করো আমি তোমাকে। শোনো আমার একটা কথা, তোমার কোনো কথা শুনবো না বৌদি, কোনো কথা শুনবো না। যে স্ত্রী তোমার মতো বৌদির সম্পর্কে আমার চরিত্রে কুৎসিত ইঙ্গিত করে যে মা ছেলের সম্পর্ককে স্বর্গীয় সুধা গরলতে পরিণত করে, তার স্থান আমার এই বাড়িতে হবে না। কি বললে? ওই বৌদির জন্য তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছো? হ্যাঁ দিচ্ছি। কারণ তোমার মতো স্ত্রীকে আপন করতে গিয়ে আমি আমার এই মাতৃসভা বেশ, আমি এখন এখান থেকে চলেই যাচ্ছি। না ভাই তুই যাস না, কথা কি রাগ করে চলে যাস। শোনো রাগের বসে তোকে যদি কিছু বলেই থাকবে ওর হয়ে আমি তোর হাত ধরে ক্ষমা চাইছি ভাই, আমি তোর হাত ধরে ক্ষমা চাইছি। আগুন ছেড়ে দিয়ে আর জল ডাকতে হবে না। চলে গেল আমার সব অনুরোধ চলে গেল। না না আমি ওকে কিছুতেই যেতে দেবো না। এক্ষুনি ছুটে গিয়ে ওকে গড়িয়ে দেবো, পায়ের আর সামান্য একটা ভুল বোঝাবুঝি দিয়ে ওখানে বাপের বাড়িতে যেতে গিয়ে আমি আমার শ্বশুর বলে অপমান কিছুতেই হতে দেবো না।